শুরু করতেছি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের প্রথম ক্লাস। তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। লাইভ ক্লাসে জয়েন করো সবাই। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। সবাই লাইভ ক্লাসে জয়েন করো। আমরা শুরু করতেছি আজকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের প্রথম লাইভ ক্লাস। আমরা নতুন একটা অধ্যায় শুরু করতেছি। এর আগে আমরা শেষ করছি কি কি বলো তো? কোষ ও এর গঠন শেষ হয়েছে, টিস্যু ও টিস্যুতন্ত্র শেষ হয়েছে, রক্ত ও সংবহনও শেষ হয়েছে। হ্যাঁ, ওকে, সবাই জয়েন করো। রিমি, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটু সময় নিচ্ছি, তারপর ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, ওকে, আমরা শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম, রিমি চৌধুরী, মাহফুজ হোসেন। ঠিক আছে, আজকে আমরা শুরু করব প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রায় 4 থেকে 5টা ক্লাসের মধ্যে আমরা A to Z কমপ্লিট করব এবং সাথে MCQ CQও সলভ করব। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু হালকা সর্দি লাগছে। মাহফুজ, রিমি, তোমরা ভালো আছো? আচ্ছা, ওকে। তো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, বিভিন্নতা মানে ডাইভার্সিটি, শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফিকেশন। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে প্রাণীর বিভিন্নতা কাকে বলে। অ্যান্সার কি? পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, এদের বৈশিষ্ট্যও বিভিন্ন, এটাকে প্রাণীর বিভিন্নতা বলে। ওকে, তো দেখো, অধ্যায়টা শুরু করলে আমরা এরকম একটা চার্ট পাই। এই গোলাকার চার্টটাকে বলতেছে পাই চার্ট। পাই চার্ট 360 ডিগ্রির হয়, জানো? আচ্ছা, তো দেখো তো, এই চার্টের মধ্যে সব থেকে বড় পোর্শন, এই এতটুক জায়গা ধরে আছে কি? আর্থ্রোপোডা। সো ভাইয়া, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্রাণী জগতের সব থেকে বড় পর্বটার নাম কি? 1 নাম্বার পর্বটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। দেখো, পৃথিবীর সব থেকে বৃহত্তম পর্বের নাম কি ভাইয়া? আর্থ্রোপোডা। সব থেকে বেশি প্রাণী রয়েছে কোন পর্বে? আর্থ্রোপোডা। 2 নাম্বার পর্ব দেখো, এই যে এই অংশটা, ঠিক না বলো? হ্যাঁ, এটার নাম কি? মলাস্কা। সো এটা হচ্ছে 2 নাম্বার, দ্বিতীয় বৃহত্তম পর্ব। সো পরীক্ষায় কোয়েশ্চেন আসবে
প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি ভাইয়া? মলাস্কা। আরেকটা আছে, দেখো এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাণী জগতের তৃতীয় বৃহত্তম পর্ব। এটার নাম কি ভাইয়া? করডাটা। সো পরীক্ষার জন্য এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে কোয়েশ্চেন আসবে? প্রাণী জগতের সর্ববৃহৎ পর্বের নাম কি? আর্থ্রোপোডা। দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি? মলাস্কা। তৃতীয় বৃহত্তম পর্বের নাম কি? করডাটা। ওকে, আচ্ছা। দেখো জীববিজ্ঞানীর এ পর্যন্ত এত ভাস্কুলার উদ্ভিদ 15 লক্ষের বেশি প্রজাতি শনাক্ত করছে। স্টুডেন্টরা এই সংখ্যাগুলো মুখস্থ করে এবং এগুলার দরকার নাই, এগুলা মুখস্থ করে এবং মারা খায়। শোনো, পরীক্ষায় এই কোয়েশ্চেন কখনো আসবে না। যেই যেই ইনফরমেশনগুলো পরীক্ষায় আসে না আমরা সেগুলা পড়বো না, হ্যাঁ। এগুলা শুধু শুধু আমরা ব্রেনে জাঙ্ক ফাইল হিসেবে রাখবো না, বরং আমরা বেসিক ক্লিয়ার করে পড়বো। বেসিকটা কি খেয়াল করো তো ভাইয়া, 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ, এই সংখ্যা আমরা পড়বো না, দরকার নাই। 2,70,000 উদ্ভিদ বললে কি সমস্যা হতো? এখানে বলছে 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ভাস্কুলার জিনিসটা কি? এখানে যদি শুধু 2,70,000 উদ্ভিদ বলতো, যদি বলতো 2,70,000 উদ্ভিদ, তাইলেও তো হতো। ভাস্কুলার উদ্ভিদ বলার কারণ কি? কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া ভাস্কুলার উদ্ভিদ জিনিসটা কি? আসো আমরা দেখি ভাস্কুলার উদ্ভিদ কি। এই শোনো, একদম বেসিক ক্লিয়ার করে নাও, এখানেই মনোযোগ দিয়ে দেখো। আমরা জানতে চাই যে ভাইয়া ভাস্কুলার উদ্ভিদ কি। শোনো, এই ভাস্কুলার কথাটার মানে হচ্ছে পরিবহন। তো কি কি পরিবহন হয় বলো তো? পানি পরিবহন হওয়া লাগে, উদ্ভিদের মধ্যে পানি পরিবহন হইতে হবে এবং খাবার পরিবহন হওয়া লাগে, ঠিক না? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে এই যে পানি পরিবহন, খাবার পরিবহন, এই পরিবহনের কাজ কোনো না কোনো টিস্যুকে করতে হবে। কে করবে ভাইয়া? টিস্যু করবে। এই পরিবহনের কাজ কে করবে? টিস্যু। টিস্যুর সংজ্ঞাতে কিন্তু দেওয়া আছে, একগুচ্ছ কোষ যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বলে। টিস্যু কাজ করে, হ্যাঁ। তাহলে আমরা বুঝতেছি যে এই পানি পরিবহন এই কাজটা কোনো টিস্যু করবে, রাইট? হ্যাঁ। এবং এই খাবার পরিবহনের কাজটাও কোনো টিস্যু করবে। এখন কোন টিস্যু করে? শোনো, পানি পরিবহনের কাজ করে জাইলেম টিস্যু। কোন টিস্যু করে? জাইলেম টিস্যু। খাবার পরিবহনের কাজটা কে করে? ফ্লোয়েম টিস্যু। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। পানি পরিবহনের কাজ কে করে? জাইলেম টিস্যু। খাবার পরিবহনের কাজ কে করে? ফ্লোয়েম টিস্যু। ওকে। তো পরীক্ষায় এগুলো স্টুডেন্টরা ভুল করে, আমরা আর কখনো ভুল করব না। কিভাবে মনে রাখবা? দেখো এমনিই মনে থাকবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার ব্রেন এলোমেলো হয়ে যাবে যে জাইলেম কি করে, পানি পরিবহন করে না খাবার পরিবহন করে। হ্যাঁ, তুমি বুঝতেছো যে জাইলেম পরিবহন করবে পানি না হলে খাবার। তো জাইলেম পানি পরিবহন করে না খাবার পরিবহন করে, এটা মনে রাখবো জল দিয়ে। পানি মানে জল। দেখো তো এখন ইজিলি মনে রাখা যায় না? আচ্ছা, যতে জাইলেম যতে জল, দেখো তো ইজিলি মনে থাকে কিনা? হ্যাঁ, মনে থাকে। আর ফ্লোয়েমটা কিভাবে মনে রাখবো? ফ্লোয়েম পরিবহন করে ফুড। ফুড মানে খাবার। ফুড মানে কি ভাইয়া? খাবার। ফতে ফ্লোয়েম ফতে ফুড। দেখছো সুন্দর না? জাইলেম জল ফ্লোয়েম ফুড, ইয়েস। এখন দেখো, এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া পরিবহন টিস্যুগুচ্ছ কাকে বলে? পরিবহন টিস্যুগুচ্ছ কাকে বলে? জাইলোম ও ফ্লোয়েমকে পরিবহন টিস্যুগুচ্ছ বলে। এই পরিবহন টিস্যুগুচ্ছের আরেকটা সুন্দর নাম আছে, কি সেটা? ভাস্কুলার বান্ডল। কি বলে ভাইয়া? ভাস্কুলার বান্ডল। দেখো এই জাইলেম আর ফ্লোয়েম এগুলোকে একসাথে আমরা বলতেছি পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল। একটা স্টুডেন্ট সে ইন্টারমিডিয়েট পাশ করে ফেলে, কিন্তু ভাস্কুলার কি এটা অনেকে পারে না। এরকম অনেক স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে। সো তোমরা এখানে পড়তেছো
আমরা বেসিক ক্লিয়ার করে পড়বো, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখো। ভাস্কুলার বান্ডেল, ওকে। তাহলে ভাস্কুলার উদ্ভিদ মানে কি? ভাস্কুলার উদ্ভিদ হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যেখানে ভাস্কুলার বান্ডেল থাকবে। ভাস্কুলার বান্ডেল কি? জাইলেম আর ফ্লোয়েম, বুঝছো? জল পরিবহন করা লাগবে, ফুড পরিবহন করা লাগবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, তাহলে এমন কি কোনো উদ্ভিদ আছে যেটাকে আমরা বলবো, যেটাকে আমরা ভাস্কুলার উদ্ভিদ না বলে আমরা বলবো অভাস্কুলার? মানে ভাস্কুলার না, অ্যাভাস্কুলার। ভাইয়া এমন কি উদ্ভিদ আছে যেটাকে অভাস্কুলার বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। যেটাতে পরিবহন করা লাগে না ওইটাই হচ্ছে অ্যাভাস্কুলার। কীরকম দেখো, আমরা বিভিন্ন শ্যাওলা দেখতে পারি, এরকম পানিতে অনেক শ্যাওলা ভেসে থাকে, অনেক কুতিপানা বলে এগুলাকে, অ্যাজোলা বলে, ওলফিয়া বলে। হ্যাঁ, এর পুরা দেহটাই দেখো ছড়ানো প্লেটের মতো, এখানে পরিবহন করার কিছু নাই। কিন্তু তুমি একটা গাছের ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই গাছের এইটা হচ্ছে পাতা, এটা হচ্ছে কাণ্ড, আর এটা হচ্ছে মূল। এখন কথা হচ্ছে ভাইয়া, মূল পানি শোষণ করে মাটি থেকে, এখন এই পানিটাকে তার কাণ্ডে পৌঁছাইতে হবে, পাতায় পৌঁছাইতে হবে, পরিবহন করা লাগবে না বলো? হ্যাঁ, তাহলে এখানে পরিবহন করতে হবে। কিন্তু অভাস্কুলার উদ্ভিদের ক্ষেত্রে দেখো পুরাটাই ওর দেহ, পুরাটাই হচ্ছে পানি শোষণ করতেছে। সো এখানে পরিবহনের দরকার নাই, ভাস্কুলারিটির দরকার নাই, বুঝছো? তাহলে ভাস্কুলার উদ্ভিদ কি? বড় বড় যে গাছগুলো আমরা দেখি যার মূল কাণ্ড পাতা আছে, মূল কাণ্ড পাতা আছে, সেগুলোকে বলবো ভাস্কুলার উদ্ভিদ। আর অভাস্কুলার মানে কি ভাইয়া? যেগুলোর মূল থাকবে না, মূল থাকবে না, কাণ্ড থাকবে না, পাতাও থাকবে না। তো এই উদ্ভিদগুলো দেখতে কি রকম হয় আসো আমরা একটু দেখি। এই আমার কথা কি বেশি স্পিড হয়ে যাচ্ছে? দেখো, আমরা অ্যাজোলাকে দেখতে চাই। দেখতে পাচ্ছ এই যে অ্যাজোলা, দেখতেছো? এই অ্যাজোলা কিন্তু পুরাটাই পানিতে ভেসে আছে, মানে সে পুরাটাই পানি শোষণ করতেছে। এর মূল কাণ্ড কিন্তু পাতা নাই। হ্যাঁ, কাজেই এগুলার যেহেতু মূল কাণ্ড পাতা নাই, এগুলাকে আমরা ভাস্কুলার উদ্ভিদ বলবো না, এই সবগুলো হচ্ছে অ্যাভাস্কুলার উদ্ভিদ। ক্লিয়ার? তাহলে ভাস্কুলার উদ্ভিদ, অ্যাভাস্কুলার উদ্ভিদ আমরা বুঝছি। শোনো, আমি আসলে একটু আলাদাভাবে পড়াই। কেউ যদি আমার প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করে, তুমি বায়োলজির বস হয়ে যাবা ভাইয়া, তোমার একদম বেসিক কমপ্লিট হয়ে যাবে। শোনো, একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করে, সে সারা বছর ধরে পড়াশোনা করতেছে, সারা বছর ধরে পড়াশোনা করতেছে, বিভিন্ন প্রাইভেট পড়তেছে, টিউশন করতেছে, কোচিং করতেছে। হ্যাঁ, তামান্না, এগুলাকে অ্যাজোলা বলা হয়, ওলফিয়া বলা হয়, ঠিক আছে? এরকম অনেক কিছু হতে পারে, খুদিপানা, কুতিপানা, এগুলোর বাংলা নাম। হ্যাঁ, আচ্ছা। তো একটা স্টুডেন্ট, হালকা একটু সর্দি কাশি লাগছে তো, দেখো একটা স্টুডেন্ট, দেখো ইন্টারমিডিয়েট লেভেলে সব থেকে বড় এডুকেশন বিজনেস হয় এইচএসসি লেভেলে, রাইট? হ্যাঁ, 3 মাস অ্যাডমিশন করবা, 20,000 টাকা দিবা, একটা কোর্সে ভর্তি হবা 5,000 7,000 করে, সারা বছর ধরে টিউশন পড়তে থাকবা, প্রাইভেট পড়তে থাকবা। তো একটা স্টুডেন্ট এত পড়াশোনা করার পরও সে A+ কনফার্ম করতে পারে না, সে কোথাও চান্স হয় না, সে মেডিকেল ক্র্যাক করতে পারে না, সে ডেন্টাল ক্র্যাক করতে পারে না, সে ভার্সিটি ক্র্যাক করতে পারে না, এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে ভাইয়া। তো এখন কথা হচ্ছে কেন পারে না? কেন পারে না? কারণ তারা গতানুগতিকভাবে পরে মুখস্থ করে, তাদের বেসিক ক্লিয়ার হয় না। দেখো, এটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের অংশ, আমি তোমাদেরকে এতক্ষণ যেটা পড়াইলাম এটা হচ্ছে আমাদের বোটানির অংশ, কিন্তু আমরা পড়তেছি কি ভাইয়া বলো তো? প্রাণী বিজ্ঞান, প্রাণীর বিভিন্নতা। কোথা থেকে চলে আসলো? ভাস্কুলার উদ্ভিদ, বুঝছো? তুমি বায়োলজির প্রত্যেকটা জিনিসের মিনিং পাবা, ওয়ার্ড মিনিং পাবা। হ্যাঁ, একটা মানে আছে। তো তুমি যখন এই জিনিসগুলো সুন্দর করে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, তুমি বস। আমি আর কতটুক জানি, আমার থেকেও অনেক বেশি জানবা।
হ্যাঁ, একটু কণ্ঠ বসে গেছে। মাহফুজ, আজকে সারাদিন পরিশ্রমের উপর ছিলাম বুঝছো। সেই সকাল 9টায় গেছি হাসপাতালে, 2:30 পর্যন্ত স্কেলিং করছি, পেশেন্ট দেখছি, তারপর স্টুডেন্ট পড়াইতে গেছি ব্যাচে, এসে একটু রেস্ট নিছি, কাপড় ধুইছি, তারপর তোমাদের পড়াচ্ছি, এরপর নিজের একটু পড়াশোনা করে শুয়ে পড়বো। সারাক্ষণ চলতেছে এরকম। দেখো আমি এই লেভেলে এসেও এত পরিশ্রম করতেছি, আর তোমরা যদি সারাদিন শুধু রিলস দেখতে থাকো ভাইয়া, তাইলে তোমার চান্স হবে বলো? রিলস দেখা কমাইতে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা এটা শেষ করে ফেলছি। প্রাণী বৈচিত্র্য কি? বিভিন্ন ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা, এটাই প্রাণী বৈচিত্র্য, শেষ। তো প্রাণী বৈচিত্র্য কত ধরনের? পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এমসিকিউ। প্রাণী বৈচিত্র্য কত ধরনের ভাইয়া? 3 ধরনের। কি কি? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, রাজতান্ত্রিক, এরকম অনেক অপশন আসতে পারে, হ্যাঁ। সো আমরা মনে রাখবো জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, ঠিক আছে ভাইয়া। প্রাণী বৈচিত্র্য কয় ধরনের? জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। শোনো, যত জায়গায় আমরা 3টা করে অপশন পাবো, সেই অপশনগুলো আমরা মনে রাখবো, 3টা 4টা অপশন, কারণ এগুলা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এক্সাম আসে, হ্যাঁ, এমসিকিউ কোয়েশ্চেন আসে। এরপর আরেকটা কোয়েশ্চেন আসে, হটস্পট কাকে বলে? হটস্পট কাকে বলে? যেই এলাকায় প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকে তাকে হটস্পট বলে। প্রজাতিগত বৈচিত্র্য যেই এলাকায় বেশি থাকে তাকে বলে হটস্পট, ওকে। প্রাণী বৈচিত্র্য 3 ধরনের, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। আমি মনে রাখতাম জিনের প্রজাতি বাস্তব। আচ্ছা, ঠিক আছে। প্রাণীবিদ্যার জনককে? প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। প্রাণীবিদ্যার জনককে ভাইয়া? অ্যারিস্টটল। অ্যারিস্টটল 2 ভাগে ভাগ করছে, ইনাইমা এবং অ্যানাইমা। শোনো, সর্বপ্রথম এই বিজ্ঞানী অ্যারিস্টটলের মাথায় মিস্টার অ্যারিস্টটল চিন্তা করলো যে আচ্ছা, প্রাণীগুলোকে আমরা ক্যাটাগরাইজ করলে কেমন হয়, শ্রেণীবিন্যাস করলে কেমন হয়। শোনো, শ্রেণীবিন্যাস করার দরকার কি? পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, তো এত প্রাণীকে তো আমরা আলাদাভাবে মনে রাখতে পারি না, তাদের বৈশিষ্ট্য মনে রাখতে পারি না। এই জন্য তাদেরকে ক্লাসিফাইড করা হয়েছে যাতে করে আমরা ইজিলি মনে রাখতে পারি। যেমন ধরো, তোমাকে যদি বলা হয় ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো, তুমি ক্লাস 11-এ পড়ো বা তুমি ক্লাস 12-এ পড়ো, তাহলে কিন্তু আমি ইজিলি ধারণা করতে পারি যে তোমার বয়স কেমন হবে, তোমার শারীরিক গঠন কেমন হবে, ঠিক না বলো? হ্যাঁ। সো ক্লাস জানাটা ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, তো সর্বপ্রথম বিজ্ঞানী অ্যারিস্টটলের মাথায় আসছে যে প্রাণীগুলোকে আমরা 2 ভাগে ভাগ করবো এভাবে। তো সে কিভাবে ভাগ করছে? সে দেখলো যে কিছু কিছু প্রাণী আছে যাদের রক্ত হচ্ছে লাল, আর কিছু প্রাণী আছে যাদের রক্ত লাল না। কিছু প্রাণীর রক্ত লাল, কিছু প্রাণীর রক্ত লাল না। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন বলি যে ভাইয়া, লাল রক্ত বিশিষ্ট প্রাণী, এদেরকে আমরা কি বলবো? 1 নম্বরে অ্যানাইমা, 2 নম্বরে ইনাইমা। খেয়াল করো তো ভাইয়া, ধরো পরীক্ষায় এই কোয়েশ্চেন চলে আসলো যে লাল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি, এদেরকে আমরা কি বলবো, অ্যানাইমা নাকি ইনাইমা? খেয়াল করো ভাইয়া, ধরো তুমি কোনোদিন অ্যানাইমা ইনাইমা জীবনে শুনো নাই, তারপরও তুমি আইডিয়া করে দাগাবা এবং সেই আইডিয়া 100% সঠিক হওয়া লাগবে। সেটা কিভাবে পসিবল? সেটা কিভাবে পসিবল? বেসিক থেকে পসিবল। দেখো তো ভাইয়া, বলো তো কোনটা সঠিক অ্যান্সার হবে? লাল রক্ত বিশিষ্ট প্রাণীদের কি বলে, অ্যানাইমা নাকি ইনাইমা? বলো তো কোনটা সঠিক অ্যান্সার? মাহফুজ, সাদিয়া আফরিন, তামান্না, রেমি, ওকে, ইনাইমা, ইয়েস। কেন ইনাইমা? কারণ আমরা জানি ই মানে হ্যাঁ আর এ মানে না। তো খেয়াল করো,
লাল রক্ত, লাল রক্ত আছে, ইয়েস লাল রক্ত আছে, হ্যাঁ আছে তো, এই জন্য এটা হচ্ছে ইনাইমা। লাল রক্ত নাই মানে অ্যানাইমা। সো অ্যানাইমা প্রাণীদের লাল রক্ত নাই, কারণ এ আছে। আর ইনাইমা মানে ই মানে কি ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ লাল রক্ত আছে। সো লাল রক্ত বিশিষ্ট প্রাণী ইনাইমা। লাল রক্তর বাইরে যে রক্ত থাকবে, সাদা বলো বা অন্য কোনো কালার, সেটাকে আমরা বলবো অ্যানাইমা। ঠিক আছে, ওকে রিমি, ঠিক আছে ভালো বলছো। এই যে ইনাইমা অ্যানাইমা, হ্যাঁ আচ্ছা। জরায়ুস আর ডিম্বস কি? দেখো জরায়ুস আর ডিম্বস কি? যারা ডিম পারে, যারা ডিম পারে তারা ডিম্বস। আর জরায়ুস মানে কি? যারা বাচ্চা প্রসব করে তারা হচ্ছে জরায়ুস। ঠিক আছে, রিমি বলছে সাদার বাইরে লালের বাইরে কি কালার? লালের বাইরে সাদা হতে পারে, লাল কালার একটা গেল, আর লালের বাইরে কি হতে পারে? সাদা, যেমন টিকটিকির রং সাদা, কোনো কোনো প্রাণীর রং নীল নীল হয়, হ্যাঁ। আরও হয়তো অন্য অনেক প্রাণী আছে যেগুলোর কালার অন্য। এই ফ্রেন্ডস, সাইলেন্স প্লিজ। এই একটু আস্তে গল্প করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে বিভিন্ন ধরনের প্রাণী, কোটি কোটি প্রাণী, এদেরকে আমরা শ্রেণীবিন্যাস করছি কিছু জিনিসের উপর ভিত্তি করে, বেসিস অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন। রিমি বলছে কোন অ্যানিমেলের কালার রেড? শোনো, যে সকল প্রাণীদের রক্ত লাল তাদেরকে বলে ইনাইমা। কাদের রক্ত লাল? তোমার রক্ত লাল। সো আমি বলতে পারি যে রিমি একজন ইনাইমা। রিমি একজন অ্যানাইমা। নীল রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে ক্লোরোকুইন, পলিকিট। থাকা এত ডিটেলসে সব জানা লাগবে না। ওকে, ক্লোরোকুইন, পলিকিট, এদের রক্ত নীল, হ্যাঁ আচ্ছা। তো দেখো শ্রেণীবিন্যাসের ভিত্তি কি, মানে কোন কোন জিনিসের উপর বেসিস করে, ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। যেমন দেহের আকার, আকারের উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কারো কারো দেহের আকার বড়, কারো কারো দেহের আকার ছোট, রাইট? দেখো দেহের আকার, বডি শেপ, দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, দেখো এইরকম জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। রাইকা, ওয়ালাইকুম আসসালাম। দেখো একটু লেট করে ফেলছো তুমি। দেহের আকারের উপর ভিত্তি করে আমরা প্রাণীকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মাইক্রো অ্যানিমেল, আর একটা হচ্ছে ম্যাক্রো অ্যানিমেল। ভাই শোনো, মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট। কেন? কারণ ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখতে আমরা মাইক্রোস্কোপ ইউজ করি, রাইট? হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্র ইউজ করি। এই জন্য যাদেরকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে, মাইক্রোস্কোপ লাগে, তাদেরকে আমরা বলবো মাইক্রো অ্যানিমেল বা আণুবীক্ষণিক প্রাণী। উদাহরণ কি হবে? জীবাণু, ভাইরাস বাদ, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো, হ্যাঁ। আর বৃহত্তম মানে কি? ম্যাক্রো। সো বায়োলজির যত জায়গায় আমরা ম্যাক্রো পাবো, ম্যাক্রো মানে বড়, একে আমরা বলতে পারি মেগা। পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট, হ্যাঁ। মেট্রো রেল একটা মেগা প্রজেক্ট, মানে অনেক বড় প্রজেক্ট। সো ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট পড়ছো না? সাদিয়া আফরিন বলছে ভাইয়া জোরে কথা বলেন। এই কথা শোনা যায় ঠিক মতো? দেখো তো এখন ঠিক আছে কিনা। মুতাসিন একটু সাউন্ডটা কমে দে। ওকে, তো ম্যাক্রো অ্যানিমেলের এক্সাম্পল কি? তুমি, আমি, আমরা, এরা হচ্ছে ম্যাক্রো, হ্যাঁ, যাদের খালি চোখে আমরা ভালোভাবে দেখতে পাবো। ওকে, এই তোমরা কি আকার আর আকৃতি ভালো করে বুঝো? শোনো, তোমরা কি জানো আকার আর আকৃতির মধ্যে পার্থক্য কি? শোনো, ধরো এটা হচ্ছে একটা ছেলে আর এইটা হচ্ছে একটা কিউট মেয়ে, দুইজনেই দেখতে সমান সমান।
দুইজনই দেখতে সমান সমান, সাইজে সমান, মানে এ যত বড় এও তত বড়। সো আমরা বলতে পারি যে ভাইয়া এদের সাইজ সমান। সাইজ মানে আকার, আর আকৃতি কি শেপ। আকৃতি কি ভাইয়া শেপ। বলো তো একটা ছেলে আর একটা মেয়ে দেখতে কি একই রকম হয়? তাদের দেহের গঠন কি একই রকম? না। সো তাদের আকৃতি আলাদা, তাদের শেপ আলাদা। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি এটা হচ্ছে ধরো একটা বিড়াল, আর এইটা হচ্ছে ধরো একটা মানুষ। তো আমরা বলতে পারি যে এই বিড়াল আর এই মানুষ, এদের শেপ আলাদা, এদের শেপও আলাদা, সাইজও আলাদা। হ্যাঁ, বলতেই পারি। আকার বলতে সাইজ বোঝায়, আকৃতি বলতে শেপ বোঝায়। ইয়েস, এই যে ছোট ছোট এই বেসিকগুলো ক্লিয়ার থাকলে ভালো। আচ্ছা, এবার আর কি আসছে দেখো, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা বলতে কি কি নিয়ে গঠন হয়েছে। আচ্ছা, একটা প্রাণী কি নিয়ে গঠন হতে পারে বলো তো? শোনো ভাইয়া, কোনো প্রাণী হইতে গেলে অবশ্যই তাকে কোষ থাকা লাগবে, তার মধ্যে কোষ থাকা লাগবে, রাইট? এর থেকে আরও যদি কিছু ডেভেলপ প্রাণী হয় তাহলে অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি করবে। কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে শুধু কোষ আছে, কিছু প্রাণী আছে যাদের মধ্যে টিস্যু আছে, কিছু প্রাণী আছে যারা আরও ডেভেলপ, অনেকগুলো টিস্যু মিলে তাদের মধ্যে তন্ত্র থাকে। হ্যাঁ, কিছু প্রাণী আছে আরও ডেভেলপ, সরি তন্ত্র না, এটা হবে অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র। সো দেখো, কোষ এরা সরল প্রাণী, এদের থেকে একটু ডেভেলপ হচ্ছে টিস্যু, টিস্যু মাত্রার প্রাণী। এদের থেকে ডেভেলপ হচ্ছে অঙ্গ মাত্রার প্রাণী, এদের থেকে ডেভেলপ হচ্ছে তন্ত্র মাত্রার প্রাণী। এগুলোর ইংলিশ নামটা জেনে, বায়োলজিক্যাল টার্ম আমরা জেনে ফেললে ভালো হয়। সরি, ভুল লিখতেছি কেন। কোষকে আমরা বলি সেল, রাইট? হ্যাঁ, আর টিস্যু কি ভাইয়া? টিস্যু বা কলা। অঙ্গ মানে কি? অর্গান। তন্ত্র মানে কি ভাইয়া? সিস্টেম, রাইট? হ্যাঁ, তো কিছু প্রাণী আছে কোষ মাত্রার প্রাণী, টিস্যু মাত্রার প্রাণী, অঙ্গ মাত্রার প্রাণী, তন্ত্র মাত্রার প্রাণী। এখন দেখো, যার মধ্যে তন্ত্র আছে তার মধ্যে এগুলাও আছে না, দেখো তো। যার মধ্যে তন্ত্র আছে তার মধ্যে অঙ্গ আছে, টিস্যু আছে, কোষও আছে। যার মধ্যে অঙ্গ আছে তার মধ্যে টিস্যু আছে, কোষও আছে। যার মধ্যে টিস্যু আছে তার মধ্যে কোষও আছে, রাইট? হ্যাঁ, তো এই কোষ মাত্রার প্রাণীকে তো কোষ মাত্রাই বলবো। টিস্যু মাত্রার প্রাণীকে যদি আমরা বলি কোষ টিস্যু মাত্রার প্রাণী, সমস্যা আছে? না। অঙ্গ মাত্রার প্রাণীকে আমরা বলবো টিস্যু অঙ্গ। আসলে অঙ্গ মাত্রার প্রাণীকে আমরা কোষ টিস্যু অঙ্গ বললেই হয়, বলা যেতে পারে, কিন্তু আমরা একটু শর্ট করে বলবো টিস্যু অঙ্গ। ওকে, তন্ত্র মাত্রার প্রাণীকে বলবো অঙ্গতন্ত্র, মানে জাস্ট আগেরটা অ্যাড করে দিব। ওকে, এই যে দেখো, সংগঠন মাত্রা বা গ্রেড অফ অর্গানাইজেশন কিভাবে ভাগ করছে, যে কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। দেখছো ভাইয়া, দেখছো এই কিভাবে এগুলো আসলো? ওকে, এখন এই কোষীয় মাত্রার প্রাণী কারা, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কারা, এগুলো জানতে গেলে আমাদের অন্য জায়গা থেকে একটা বেসিক লাগবে। আসো আমরা একটা কমপ্লিট করে আসি। শোনো, প্রাণী জগতের যতগুলা পর্ব আছে, অ্যানিমেলিয়া জগতের 9টা পর্ব আমরা জানি, রাইট? কয়টা পর্ব? 9টা। অ্যানিমেলিয়া জগৎকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ওকে ভাইয়া, এটা কি সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড পেপার? তাজিন, হ্যাঁ, এটা সেকেন্ড চ্যাপ্টারের, কি বলতেছি, এটা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়। ওকে, তো এই 9টা পর্বের নাম আমরা মনে রাখা লাগবে। হ্যাঁ, এবং ইংলিশ নামগুলো বানান সহ সুন্দর করে দেখবা। ওকে, আসলে প্রাণী জগতের বা এনিমেলিয়া জগৎকে টোটাল 33টা পর্বে ভাগ করা হয়েছে। কয়টা পর্ব ভাইয়া?
তাজিন, তাজিনের কলেজে শুধু ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায়, সমস্যা নাই। শোনো তাজিন, আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছুই পড়বো, এবং তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, আমরা আশা করি 7 মাসের মধ্যে 7 মাসের মধ্যে আমাদের বোটানি জুলজি দুইটাই কমপ্লিট হয়ে যাবে। এই 7 মাস পর তোমাদের আর কোথাও বায়োলজি পড়তে হবে না, শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা কি দেখলাম ভাইয়া, যে অ্যানিমেলিয়া জগৎকে আসলে 33টা পর্বে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা 33টা পর্ব পড়ি না। আমরা কয়টা পড়ি ভাইয়া? আমরা হচ্ছে এই 9টা পর্ব পড়ি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই 9টা পর্ব কেন পড়ি? বাকি 33টা, এই 9 থেকে 33তম পর্বগুলো কি দোষ করলো? শোনো, ধরো আমি একটা বাসা ভাড়া নিব, সাপোজ আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিব, বাসা ভাড়া নিব। তো এখন আমরা কি জিজ্ঞেস করি বলো তো? আমরা বলি যে 2 রুমের ফ্ল্যাট, 2 রুমের ফ্ল্যাট বা 3 রুমের ফ্ল্যাট, রাইট? হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ফ্ল্যাটের মধ্যে কি আসলে শুধু 2টা রুমই আছে, আর রুম নাই? আসলে একটা ফ্ল্যাটে তো অনেকগুলো রুম থাকে। বেডরুম থাকবে 2টা, একটা থাকবে ডাইনিং রুম, একটা থাকবে কিচেন রুম, একটা থাকবে বাথরুম। কতগুলা হইলো দেখছো? এই 2 রুমের ফ্ল্যাটে আসলে কিন্তু থাকে 5টা রুম। খেয়াল করো, 2 রুমের ফ্ল্যাটে এই 2টা হচ্ছে বেডরুম, তারপর একটা ডাইনিং রুম, তারপর একটা কিচেন রুম, তারপর একটা হচ্ছে বাথরুম। দেখো 5টা রুম হয়ে গেছে অলরেডি। কিন্তু আমরা কি বলি যে ভাইয়া এটা হচ্ছে 5 রুমের ফ্ল্যাট? বলি? বলো না। আমরা যেমন বাথরুম, কিচেন, ডাইনিং রুম এগুলোকে রুম হিসেবে গুনি না, এই রকম এই 9 পর্বগুলোর বাইরে যে পর্ব আছে সেগুলোকেও আমরা গুনি না। এই 9 থেকে 33তম পর্ব, দেখো 33টা পর্বের মধ্যে এই 9টা পর্বকে আমরা হিসাব করি, পড়াশোনা করি, আর বাকি যে পর্বগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের বাথরুম। ওগুলো আমরা পড়বো না, হিসাব করব না, ঠিক আছে? ওকে। মাহফুজ ভাইয়া, যা পড়ি সারা বছর মনে থাকে কিন্তু পরীক্ষার হলে ভুলে যাই। এর কারণ হচ্ছে তুমি লিখে লিখে পড়ো না। শোনো, পড়াশোনা করতে হয় লিখে লিখে, লিখে লিখে পড়বা, ঠিক আছে? আজকে কি পড়াইছি শোনো, তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, গ্রুপে পিডিএফ দিয়ে দিব। আর তোমরা পড়ানোর সময়ই আমি যেভাবে পড়াচ্ছি এভাবে বইটা দাগায় রাখবা, ঠিক আছে? তাহলে হবে কি, তাহলে এই যে সাথে সাথে তুমি লিখে রাখলে সুবিধা হবে, তোমার পড়াশোনা মনে থাকবে। প্লাস আমি তোমাদের এমনভাবে পড়াচ্ছি যে তোমার পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন কোচিং করা লাগবে না। মেডিকেল কোচিং, ভার্সিটি কোচিং, অ্যাডমিশন কোচিং একটাও করা লাগবে না। A to Z পড়ানো কমপ্লিট। শোনো, এই যে কিছুক্ষণ আগে, আচ্ছা শোনো, সেদিন একটা স্টুডেন্ট আমাকে নক দিছে, ও হচ্ছে আমাদের নেফ্রন 1.0 ব্যাচের স্টুডেন্ট, মানে ও হচ্ছে তোমাদের সিনিয়র আর কি, মানে 1 বছরের সিনিয়র, মানে ও হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। তো ও হচ্ছে রেটিনায় ভর্তি হয়েছে। পরে আমাকে গিয়ে বললো যে ভাইয়া, রেটিনায় যা পড়াইলো এগুলো তো আপনি 1 বছর আগেই পড়াই দিছিলেন। আর আমি তো, তোমরা জানো যে আমি উদ্ভাসের টিচার, সো উদ্ভাসে তো আমি এগুলাই পড়াই, আর রেটিনায় যা পড়াচ্ছে এগুলাই পড়াচ্ছি। সো তোমরা যদি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, আমি সারা বাংলাদেশে 6th হয়েছি, তোমরা জানো এটা। আমি আশা করি তোমরা সারা বাংলাদেশের টপ করবা এবং আমার থেকেও ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। আমি একদম উজাড় করে পড়াই, বুঝছো? মানে আমি যা জানি সব পড়াই দেই, একদম বেসিক থেকে শুরু করে সব থেকে সহজ ওয়েতে পড়াই। মাসরুফা মোসরাত তামান্না বলছে যে মাফরুফা, আচ্ছা আচ্ছা মাফরুহা। তামান্না শোনো, এই অধ্যায়টা শেষ হইতে আমাদের টোটাল 5টা ক্লাস লাগবে। আজকে একটা ক্লাস গেলে আর 4টা ক্লাস থাকবে, ঠিক আছে? ওকে। তো এখানে দেখো ভাইয়া, এই যে 9টা পর্ব, আমরা পর্বগুলো একটু সিরিয়াল মনে রাখবো। পরিফেরা পর্ব 1 নম্বর পর্ব, নিডারিয়া হচ্ছে 2, প্লাটিহেলমিনথিস 3, নেমাটোডা 4। আমরা একটু সিরিয়ালগুলো মনে রাখবো, ঠিক আছে? কেন মনে রাখবো?
কারণ এটা কাজে লাগবে। দেখো নেমাটোডা পর্বটা 4 নাম্বার পর্ব। মাহফুজ বলছে আমরাও যেন মেডিকেলে ভালো পজিশন পাই, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া থাকবে মাহফুজ। পড়ো, হ্যাঁ ভালো করে পড়ো, একটু পরিশ্রম করো এই 2টা বছর, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা। আর কেউ যদি পরিশ্রম করে আল্লাহ দেখে না বলো? আল্লাহ তো অবশ্যই দেখে, যেই ছেলেটা পরিশ্রম করতেছে, এই মেয়েটা পরিশ্রম করতেছে, তখন আল্লাহ অবশ্যই আমাদের কপালে ভালো কিছুই রাখবেন। হ্যাঁ আচ্ছা শোনো তো, 4 নাম্বার পর্বটার নাম নেমাটোডা। এটা মনে রাখবা, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর পরিফেরা 1, নিডারিয়া 2, প্লাটিহেলমিনথেস 3, বাকিগুলো হচ্ছে 5 থেকে 9। ওকে, কেন এটা বললাম আসো আমরা ফেরত যাই। এই যে আমাদের গ্রেড অফ অর্গানাইজেশন মানে সংগঠন মাত্রা, কোষীয় মাত্রার প্রাণী কারা? 1 নম্বর পর্ব। পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার প্রাণী। কোষ টিস্যু 2য় পর্ব, নিডারিয়া পর্বের প্রাণী। টিস্যু অঙ্গ কারা? 3 নাম্বার পর্ব। অঙ্গতন্ত্র কারা? ভাইয়া 4 থেকে 9 পর্যন্ত, বাকিগুলা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া প্লাটিহেলমিনথিস কোন পর্বের প্রাণী বলো তো? কথা হচ্ছে প্লাটিহেলমিনথিস কোন তন্ত্রমাত্রার প্রাণী? প্লাটিহেলমিনথিসের সংগঠন মাত্রা কি? প্লাটিহেলমিনথিস 3 নাম্বার পর্ব, কাজেই এটা হচ্ছে টিস্যু অঙ্গ। করডাটা হচ্ছে 9 নাম্বার পর্ব, কাজেই এটা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। বুঝছো? এই তোমরা কি বুঝতে পারছো যে এগুলো কত সহজ? হ্যাঁ সিরিয়াল দিয়ে আমরা মনে রাখবো। শোনো তোমরা বইয়ে এভাবেই দাগায় রাখবা, লিখে রাখবা। হ্যাঁ আচ্ছা, এবার দেখো জীবন পদ্ধতি। জীবন পদ্ধতির উপর ভাগ করা যায় মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। মুক্তজীবী কি? ফ্রি লিভিং। মুক্তজীবী মানে ফ্রি লিভিং। ফ্রি লিভিং মুক্তজীবী কি? ও ফ্রি, যেখানে খুশি সেখানে যাইতে পারে, ও মুক্ত স্বাধীন। যেমন কবুতরের কথা বলছে, তুমি আমি, আমরা যেখানে খুশি সেখানে যাইতে পারি, রাইট? হ্যাঁ, তো আমরা হচ্ছে মুক্তজীবী। কিন্তু পরজীবীর কথা চিন্তা করো, পরজীবী কি? যাদের বেঁচে থাকার জন্য অন্য একটা জীবের উপর নির্ভর হতে হয়। যেমন পরজীবী কারা? পরজীবী হচ্ছে উকুন, জাতীয় পরজীবী। হ্যাঁ, উকুন, কৃমি। দেখো উকুন যদি, উকুন, কৃমি, দেখো কৃমি চাইলেই চলাফেরা করে তোমার পেট থেকে আরেকজনের পেটে যাইতে পারবে না। তোমার পেটে ঢুকছে, তোমার পেটেও থাকবে, রাইট? হ্যাঁ, এরা চাইলেই যাইতে পারে না। আমরা যেমন চাইলেই যেখানে খুশি সেখানে যাইতে পারি, এরা চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারে না। তুমি বলতে পারো যে ভাইয়া উকুন তো চলাফেরা করে, একজনের মাথা থেকে আরেকজন যায়। ইয়েস, এখন উকুন যদি চায় যে ভাইয়া উকুন হচ্ছে আমাদের, ধরো পরিমণির মাথার উকুন, আরেকটা নায়িকার নাম বলো তো? কারিনা কাপুর, উর্ফি জাভেদ। হ্যাঁ আচ্ছা, এখন এই উকুনের ইচ্ছা জাগলো সে পরিমণির মাথা থেকে কারিনার মাথায় যাবে। বলো তো এটা কি পসিবল? সে কি নিজে যাইতে পারবে? না, পারবে না। তার মানে সে ফ্রি লিভিং না। কিন্তু একটা কবুতর চাইলেই যেখানে খুশি সেখানে যাইতে পারে, তুমি আমি চাইলেই যেখানে খুশি সেখানে যাইতে পারি। কাজেই আমরা হচ্ছে মুক্তজীবী। আর এই যে উকুন, কৃমি, এরা হচ্ছে পরজীবী। ওকে, মিথজীবী কি? মিথজীবী কি? শোনো, মিথজীবী, সহজীবী, পরজীবী, এই 3টা জিনিস আমাদেরকে জানা লাগবে। মিউচুয়ালিজম, কমেন্সেলিজম, প্যারাসাইটিজম। আসো 3টা জিনিস একটু সুন্দর করে বলি। শোনো, এগুলা মেডিকেলে আছে সুন্দর করে, কিন্তু তোমাদের বইয়ে কেন জানি ভালো করে দেয় নাই, হালকা কথা বলছে, কিন্তু এটা জানা উচিত। আসো আমরা দেখি। শোনো ভাইয়া, খেয়াল করো, পরজীবী প্যারাসাইট, মিথজীবী সিম্বায়ন্ট, সহজীবী হচ্ছে কমেন্সেলিজম। ব্যাপারটা একটু সুন্দর করে বুঝাই বলি। দেখো হালকা দেখো,
আমরা তিনটা সম্পর্কের কথা জানবো। মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, প্যারাসাইটিজম। মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, প্যারাসাইটিজম। ওকে, এই তিনটা হচ্ছে ভাইয়া রিলেশনশিপ। এই তিনটা কি? রিলেশনশিপ তিন ধরনের হতে পারে, সম্পর্ক তিন ধরনের হতে পারে: মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, প্যারাসাইটিজম। ওকে, এখন খেয়াল করো, মিউচুয়ালিজম কি? ফেসবুকে আমরা দেখি না যে ও আমার মিউচুয়াল ফ্রেন্ড? হ্যাঁ, যেই কাজে একজন আরেকজনকে হেল্প করে, পারস্পরিক হেল্প করে। ধরো দুইজন একসাথে থাকে এবং দুইজনেরই লাভ হয়, তখন তাকে আমরা বলি মিউচুয়ালিজম। কমেন্সিয়ালিজম কি? একজনের লাভ হয় কিন্তু আরেকজনের লাভও হয় না, লসও হয় না। ও এমনি একজনের লাভ হয়, একজনের লাভও হয় না, লসও হয় না, এটাকে আমরা বলবো কমেন্সিয়ালিজম। আর প্যারাসাইটিজম কি? একজনের লাভ হয়, একজনের ক্ষতি হয়। তাহলে প্যারাসাইটিজম কার ক্ষেত্রে হয়? উকুনের ক্ষেত্রে হয়, কৃমির ক্ষেত্রে হয়। উকুন তোমার মাথায় থাকতেছে, ও পুষ্টি পাচ্ছে, খাবার পাচ্ছে, আশ্রয় পাচ্ছে, ওর লাভ হচ্ছে। কিন্তু তুমি দিন দিন শুকায় যাচ্ছ, তোমার রক্ত কমে যাচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে। এটা হচ্ছে প্যারাসাইটিজম সম্পর্ক, বুঝছো? পরজীবী বা প্যারাসাইটিজম। কমেন্সিয়ালিজম কি? দেখো, কমেন্সিয়ালিজম কি? একজনের লাভ হবে, একজনের লাভও হবে না, লসও হবে না। এটা দেখা যায় কোথায়? এটা দেখা যায় শার্ক অ্যান্ড রিমোরা। শার্ক অ্যান্ড রিমোরাতে। শার্ক মানে কি? হাঙ্গর। আর রিমোরা মানে হাঙ্গরের সাথে থাকে ছোট ছোট মাছ। আসছো তোমাদের দেখায়, শার্ক অ্যান্ড রিমোরা। একটা ভালো ছবি নেই, কোন ছবিটা নেওয়া যায়? পাইছি একটা। একটু দাঁড়াও, হ্যাঁ। শার্ক অ্যান্ড রিমোরাতে কি হচ্ছে দেখো। হ্যাঁ, ছবিটা আসে নাই। একটু দাঁড়াও, আমরা ছবিটাকে নিয়ে আসি, হ্যাঁ। সেভ কোথায়? আসে না কেন? এটা কি রেস্ট্রিক্টেড নাকি? এই যে দেখো, আমরা পেয়ে গেছি শার্ক অ্যান্ড রিমোরা। হ্যাঁ, খেয়াল করো, এইখানে এই যে বড় একটা হাঙ্গর মাছ, এটার সাথে সাথে ছোট ছোট অনেকগুলা মাছ। এই বড়টা হচ্ছে শার্ক, আর এই ছোট মাছগুলা হচ্ছে রিমোরা। ওকে, তো এই বড় মাছ শার্ক, শার্কের সাথে এই ছোট মাছগুলা থাকে। এর ফলে কি হয়? এই বড় মাছটা যখন, দেখো, হাঙ্গর যখন কোনো প্রাণীকে খায়, তখন কিছু কিছু অংশ পড়ে থাকে। ওই পড়ে যাওয়া অংশগুলোকে কে খায় ভাইয়া? এই ছোট মাছগুলো খায়, হ্যাঁ। আবার এই ছোট মাছগুলো থাকার জন্য কি হয়? অন্য কোনো বড় প্রাণী, বড় কোনো তিমি বা হাঙ্গর এসে এদের খাইতে পারে না। কেন? কারণ এই যে শেল্টারে আছে। তাহলে ছোট মাছগুলো উপকৃত হচ্ছে। কিন্তু এই যে বড় মাছটা, শার্কের কোনো উপকার নাই, আবার লসও নাই। এটা হচ্ছে একটা কমেন্সিয়ালিজম, ঠিক আছে? বা আমরা
এইখানে কমেন্সোলিজম বলে নাই, তোমাদের বইতে বলেছে মিথজীবী বা সিম্বায়োসিস। ঠিক আছে, আচ্ছা। আর মিউচুয়ালিজম কি? একজন আরেকজনকে হেল্প করবে। মিউচুয়ালিজমের এক্সাম্পল এখানে দিছে, মিউচুয়ালিজম ক্লোরোহাইড্রা ভিরিদিসমা জোক্লোরেলা রেমিগ্রা, দেখছো? এটা হচ্ছে মিথজীবী বা সিম্বায়েন্ট, আমরা বলতেছি মিউচুয়ালিজম। আর এই সহজীবী এদেরকে আমরা বলতেছি কমেন্সেলিজম, যেমন হচ্ছে রিমোরা আর শার্ক। পরজীবী কি ভাইয়া? এই যে কৃমি উকুন। ওকে, তাহলে জীবন পদ্ধতি সম্পর্কে বুঝছি। আর মুক্তজীবী কি? তুমি আমি আমরা কবুতর। ওকে, এই বুঝছো সবাই? এখন দেখো ক্লিভেজ কি? কোয়েশ্চেন হচ্ছে ক্লিভেজ কি, বলো তো ক্লিভেজ কি? এই তোমরা কমেন্টে বলো ক্লিভেজ কি, তারপর ক্লিভেজ পড়াবো। ক্লিভেজ কাকে বলে কমেন্টে বলো। এরপর আসো আমরা ভ্রূণ স্তর সম্পর্কে একটু জানবো, যে ভাইয়া ভ্রূণ স্তর কি? ভ্রূণ কি? দেখো, এই ভ্রূণ কি জানো না? ভ্রূণ হত্যা। পেটে থাকতেই যদি কেউ অ্যাবর্শন করায় ফেলে, বাচ্চাটাকে মেরে ফেলে, তখন তাকে বলে ভ্রূণ হত্যা, রাইট? তো ভ্রূণ কি? মায়ের পেটে যখন একটা বাচ্চা, দাঁড়াও তোমাদের ভ্রূণ কি দেখাই। এমব্রায়ো, দেখছো ছোটবেলায় আমরা এরকম ছিলাম। এটা হচ্ছে ভ্রূণ। তো দেখো, এই ভ্রূণ হওয়ার আগে বিভিন্ন কোষের স্তর তৈরি হয়, লেয়ার তৈরি হয়। হ্যাঁ, এরকম বিভিন্ন লেয়ার তৈরি হয়। তো এটাকে আমরা বলতেছি ভ্রূণ স্তর। মানে ভ্রূণ তৈরির সময় যে লেয়ার বা স্তর তৈরি হয় তাকে আমরা বলতেছি ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। তো ভ্রূণ স্তর কয় ধরনের হয়? ভ্রূণ স্তর দুই ধরনের হয়, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে ত্রিস্তরী। ভ্রূণ স্তর দুই ধরনের হতে পারে, হয় দ্বিস্তর হবে অথবা ত্রিস্তর হবে। ওকে, তো যে সকল প্রাণীতে ভ্রূণ স্তর দুইটা হয় তাদেরকে বলে দ্বিস্তরী, যাদের ভ্রূণ তিনটা হয় ভ্রূণ স্তর তাদেরকে বলে ত্রিস্তরী। শোনো, ডাই মানে কি বলো তো? ডাই মানে দুই। দেখো আমরা বলি কার্বন ডাই অক্সাইড মানে অক্সিজেন দুইটা, ডাই মানে দুই। এই জন্য আমরা বলতেছি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, আর ত্রিস্তরীকে বলতেছি ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ওকে, তো এই যে দ্বিস্তরীর ক্ষেত্রে খেয়াল করো, এইটা একটা কোষ স্তর, তারপর এই যে এটা আরেকটা কোষ স্তর, দেখছো? টোটাল কয়টা কোষ স্তর? দুইটা, এবং দুই কোষ স্তরের মাঝখানে কিন্তু ফাঁকা আছে। কিন্তু ত্রিস্তরীর ক্ষেত্রে দেখো একটা কোষ স্তর, দুইটা কোষ স্তর, টোটাল তিনটা কোষ স্তর। ওকে, তাহলে এটা হচ্ছে ত্রিস্তরী আর এটা হচ্ছে দুই স্তরী। ওকে, আচ্ছা। তো এই বাইরের একটা স্তর আছে, ভিতরের একটা স্তর আছে, বাইরের স্তর আছে, ভিতরের স্তর আছে। বাইরের স্তরকে বলে একটোডার্ম। কি বলে ভাইয়া? বাইরের স্তরকে বলতেছি একটোডার্ম। এই একটো কথাটার মানে হচ্ছে বাইরে। একটো মানে কি ভাইয়া? বাইরে। তো একটোডার্মের আরও কিছু নাম আছে, এটাকে আমরা বলতে পারি এক্সোডার্ম অথবা এপিডার্ম। খেয়াল করো, একটোডার্ম মানে কি? এই যে বাইরের লেয়ারটা, ভ্রূণ স্তরের একদম বাইরের যে স্তর, সেটাকে আমরা বলতেছি একটোডার্ম। কেন? কারণ একটো মানে বাইরে, এক্সো মানে বাইরে, এপি মানে বাইরে। সো এটাকে একটোডার্ম বলবো, এক্সোডার্ম বলবো, এপিডার্ম বলবো। ওকে, মারিশা মানহা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মারিশা? শোনো, আর এই যে ভিতরের একদম ভিতরের যে স্তর, ইনার লেয়ার, এটাকে আমরা কি বলবো? এন্ডোডার্ম। এন্ডো মানে কি? খেয়াল করো ভাইয়া, এন্ডো মানে কি? এন্ডো মানে ভিতরে,
এন্ডো মানে ভিতরে। তো এন্ডোডার্মের আরও নাম আছে, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্ম। শোনো, এই নামগুলো অবশ্যই মনে রাখবা, হ্যাঁ, কারণ কোনো বইয়ে এন্ডোডার্ম লেখা আছে, কোনো বইয়ে গ্যাস্ট্রোডার্ম লেখা আছে, লেখা থাকুক সমস্যা নাই, হ্যাঁ, আমরা সবগুলো শিখবো। একটোডার্ম, এক্সোডার্ম, এপিডার্ম, এটা হচ্ছে বাইরের লেয়ার। আর এই যে একদম ভিতরে যে লেয়ারটা থাকে তাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্ম অথবা এন্ডোডার্ম, কারণ এন্ড্রো মানে ভিতরে, গ্যাস্ট্রো মানে ভিতরে, ঠিক আছে? ওকে, এখন দেখো এই দুইটা লেয়ারের মাঝখানে আরেকটা লেয়ার আছে, তাকে আমরা বলতেছি মেসোডার্ম। কি বলতেছি? মেসোডার্ম। দেখতে পাচ্ছ কেন? কারণ এই মেসো মানেই হচ্ছে মাঝে, মেসো মানে মাঝখানে, হ্যাঁ, মিডল, মেসো মানে মিডল। ওকে, এখন খেয়াল করো কিভাবে মনে রাখবো মেসো মাঝখানে। এই যে বড় ভাই, ছোট ভাই, মাঝখানে মেজো ভাই, মেজো বা মেসো। তো এখন এই দুই, দেখো একটা লেয়ার, দুইটা লেয়ার, দ্বিস্তরীর ক্ষেত্রে এই দুইটা লেয়ারের মাঝখানে আরেকটা লেয়ার আছে, কিন্তু এই লেয়ারে কি কোনো কোষ আছে? দেখো তো কোনো কোষ নাই। সো এটা হচ্ছে অকোষীয় লেয়ার, বা আমরা বলবো অকোষীয় স্তর। এই অকোষীয় স্তরকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। তুমি কি বুঝছো ভাইয়া? এই দ্বিস্তরীর ক্ষেত্রে মাঝখানে ওটাকে বলতেছি মেসোগ্লিয়া, ত্রিস্তরীর ক্ষেত্রে মাঝখানেরটাকে বলতেছি আমরা মেসোডার্ম। কেন? কারণ এখানে কোষ আছে, ডার্ম মানে ত্বক, এই ডার্ম মানে ত্বক, ত্বক কোষ দিয়ে তৈরি হয়। আর এখানে যেহেতু কোনো কোষ নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি অকোষীয় স্তর, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, মেসোগ্লিয়া। ভাইয়া বোঝো নাই কে বলো তো? মারিশা ভাইয়া, অনেক দিন পর আপনার লাইভ ক্লাস। হ্যাঁ, মারিশা হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ মারিশা, তোমার প্রিপারেশন কেমন চলতেছে? অ্যাডমিশন? আচ্ছা, মাহফুজ বুঝছে। ওকে, তো দ্বিস্তরীর ক্ষেত্রে আমরা মেসোগ্লিয়া পাবো, ত্রিস্তরীর ক্ষেত্রে মেসোগ্লিয়া পাবো না। আবার ত্রিস্তরীর ক্ষেত্রে আমরা মেসোডার্ম পাবো, কিন্তু দ্বিস্তরীর ক্ষেত্রে মেসোডার্ম পাবো না। ওকে, এখন ভাইয়া দ্বিস্তরী কারা? 2 নাম্বার পর্বটা হচ্ছে দ্বিস্তরী, 3 থেকে 9 নাম্বার পর্বগুলো হচ্ছে ত্রিস্তরী। মনে থাকবে? এখন যদি বলি যে ভাইয়া করডাটা কয় নাম্বার, মানে দ্বিস্তরী নাকি ত্রিস্তরী, বলো তো করডাটা দ্বিস্তরী না ত্রিস্তরী? করডাটা দ্বিস্তরী নাকি ত্রিস্তরী বলো? করডাটা 9 নাম্বার পর্ব, কাজেই এটা হচ্ছে ত্রিস্তরী। শেষ। যে দ্বিস্তরী আর ত্রিস্তরীর মধ্যে প্রাণীর মধ্যে পার্থক্য, ভার্সাস, হ্যাঁ, এটা খ নাম্বারের জন্য পড়বা, আসে, হ্যাঁ, পারবা। হ্যাঁ সাদিয়া, ত্রিস্তরী করডাটা। ক্লিভেজটা পড়াই দেই, হ্যাঁ। দেখো ক্লিভেজ কি, এই ক্লিভেজের সংজ্ঞা লিখতে বলছি না তোমাদের, জানো না কেউ? ক্লিভেজ কি? ক্লিভেজ হচ্ছে জাইগোটের বিভাজন। ক্লিভেজ কি ভাইয়া? ক্লিভেজ হচ্ছে জাইগোটের বিভাজন। আমরা জানি যে একটা প্রাণী কিভাবে তৈরি হয়। এই হচ্ছে আমাদের শুক্রাণু, ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু থাকে, এই দুইটা মিলে আমাদের তৈরি হবে নতুন একটি কোষ, এবং এই কোষকে আমরা বলি জাইগোট। এই কোষকে আমরা বলবো জাইগোট। ওকে, তো দেখো জাইগোট বিভাজিত হয় না? হ্যাঁ, জাইগোট বিভাজিত হয়। এই জাইগোটের বিভাজনকে আমরা বলতেছি ক্লিভেজ। এই জাইগোটের বিভাজনকে বলতেছি ক্লিভেজ, বুঝছো? তাহলে এখন কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রাণী একটা মাত্র কোষ থেকে তৈরি হয়, বলো তো মানুষ সর্বপ্রথম যেই কোষ থেকে তৈরি হয়েছে ওই কোষটার নাম কি ভাইয়া? জাইগোট। এই একটা কোষ থেকে জাইগোট বিভাজিত হয়ে মানুষ পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ সাদিয়া তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ তাজিন, রাইকা, মাহফুজ, তামান্না, শিশির, এই যে এরা তৈরি হয়েছে। রিমি, রিমি আছো? আচ্ছা, তো ক্লিভেজ, ক্লিভেজ যদি হইতেই থাকে একটা না, ওটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। যদি ক্লিভেজ এক সময় বন্ধ হয় তাকে বলবো নির্দিষ্ট ক্লিভেজ। এই তো সহজ, ইনডিটারমিনেট, ডিটারমিনেট ক্লিভেজ। ওকে, ক্লিভেজের ভাগ আছে, হ্যাঁ, 3টা ভাগ। কি সেটা, এটা জানা লাগবে। অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। আমি তোমাদের বলেছিলাম যে ভাইয়া যত জায়গায় আমরা 3টা বা 4টা পয়েন্ট পাবো, এগুলো আমরা স্পেশালি মনে রাখবো, কারণ এগুলা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটি ক্লিভেজের প্রকারভেদ নয়। অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, দ্বি অরিও ক্লিভেজ, কিন্তু এটা হবে না, দেখছো? হ্যাঁ, সো এগুলা নাম মনে রাখবো, অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। ওকে, আচ্ছা, এখন অরিও ক্লিভেজ কোথায় দেখা যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। অরিও মানে কি? সিলিন্ডার আকৃতির। তো এই ক্লিভেজে এইরকম করে বড় হইতে থাকে, সিলিন্ডারের মতো, হ্যাঁ। দ্বিপার্শ্বীয় মানে কি? দুই পাশ বরাবর কোষগুলো বিভাজিত হইতে থাকে, এই কোষের এইদিকে বিভাজিত হবে, এইদিকেও বিভাজিত হবে। সর্পিল মানে কি? পেঁচানো হয়ে বিভাজিত হবে। এটা হচ্ছে সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। এটার এক্সাম্পল কি? অরিও ক্লিভেজ দেখা যায়, অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডায়। অরিও, অরিও আর্থ্রোপোডা, এভাবে মনে রাখবা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কর্ডাটা। কর্ডাটা মানে কি ভাইয়া? কর্ডাটা পর্বের প্রাণী হচ্ছে মানুষ। একটা মানুষের কথা চিন্তা করো, ধরো এটা আমি, তো আমাকে যদি মাঝ বরাবর কেটে ফেলো, তাহলে এই পাশ আর এই পাশ সমান হবে না? হ্যাঁ, এইটাকে বলে দ্বিপার্শ্বীয়। ওকে, সো দ্বিপার্শ্বীয় হচ্ছে কর্ডাটা। সর্পিল ক্লিভেজ দেখা যায় অ্যানিলিডা এবং মলাস্কায়, এই দুইটা একটু মনে রাখবা। অ্যানিলিডার মলাস্কায় দেখা যায় সর্পিল ক্লিভেজ। ওকে, ঠিক আছে ভাইয়া? ভাইয়া এবং আপুরা বুঝছো? অদৃশ্য, অদৃশ্য দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, তুমি যেভাবে মনে রাখতে পারো রাখো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে অরিও ক্লিভেজ অদৃশ্য, সুন্দর তো, আমারও শেখা হলো। আচ্ছা, এখন ভ্রূণস্তর কি আমরা পড়ে ফেলছি, আসো প্রতিসাম্যটা পড়ে ফেলি। প্রতিসাম্য কি জিনিস? প্রতিসাম্য, দেখো, সাম্য দিয়ে একটা কবিতা বলো তো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কে লিখছে বলো দেখি? সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বলো তো কোন কবির লেখা এগুলা? আচ্ছা, তো প্রতিসাম্য কি? প্রত্যেকটা অংশ সমান হইলে তাকে আমরা বলি প্রতিসাম্য বা সিমেট্রি। জিনিসটা কেমন? ধরো এই যে একটা মানুষ, এই মানুষটাকে এই বরাবর কাটলে এই পাশ আর এই পাশ সমান হয়, সো এটা হচ্ছে একটা প্রতিসম জিনিস। আবার এই রকম ধরো একটা জিনিস, এটাকে আমরা এইটাকে আমরা যদি এই বরাবর কাটি, দেখো তো কোনোভাবেই এটাকে আমরা সোজা করতে পারি না। কাটলে দুইটা অংশ সমান হবে না। এইদিকে যদি কাটি, এই অংশ এই অংশ সমান হবে বলো? হবে না। এই দিকে কাটলে এই অংশ সমান হবে? হবে না। সো এর মধ্যে প্রতিসমতা নাই। আর এইটা কাটলে কিন্তু সমান হচ্ছে, এই পার্ট সমান, সো এটা হচ্ছে প্রতিসম। সো দেখো, প্রতিসমতার সংজ্ঞা কি? যদি কোনো প্রাণীকে তার অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, তখন তাকে প্রতিসম বলে। মাহফুজ বলছে ভাইয়া আজকের মতো সাইরা দেন। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। শোনো, প্রতিসমতা আমরা নেক্সট ক্লাসে শিখবো, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা যা যা পড়লাম, আসো আমরা একটু হালকা রিকল করি, 2 মিনিট, হ্যাঁ। আমরা দেখলাম যে সর্ববৃহত্তম পর্বের নাম আর্থ্রোপোডা, দ্বিতীয় মলাস্কা, তৃতীয় কর্ডাটা, হ্যাঁ। ভাস্কুলার উদ্ভিদ কি, এটা আমরা শিখছি। ভাস্কুলার মানে পরিবহন, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। তো জাইলেম আর ফ্লোয়েমকে আমরা বলি ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল থাকলে তাকে বলে ভাস্কুলার উদ্ভিদ, যার মধ্যে নাই তাকে বলবো অভাস্কুলার উদ্ভিদ। শেষ। প্রাণী বৈচিত্র্য 3 ধরনের, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। প্রজাতিগত বৈচিত্র্য বেশি থাকলে তাকে বলি হটস্পট। শেষ। আচ্ছা, মাইক্রো অ্যানিমেল, ম্যাক্রো অ্যানিমেল, কোষীয়, কোষ, টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র শিখছি, হ্যাঁ।
এটা শিখছি মিউচুয়ালিজম, কমেন্সালিজম, প্যারাসাইটিজম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে বুঝো নাই, আজকের ক্লাসে বুঝো নাই বা কনফিউশন আছে এরকম কোনো টপিক আছে কি? কি নিয়ে কনফিউশন আছে আমাকে বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে। মারিশা বলছে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা গাইডলাইন লাইভ চাই। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমি ফ্রি সময় করে জানাই দিব কবে লাইভ নিব। হ্যাঁ ওকে। শোনো ভাইয়া এবং আপুরা, আমি এই যে কিছুদিন পর বলতে এই যে সামনে 30 তারিখ হচ্ছে কক্সেস বাজার যাচ্ছি, হ্যাঁ ঘুরতে। যে আমাদের সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব, পুরা ব্যাস। তো যেহেতু আমি কক্সেস বাজার ঘুরতে যাচ্ছি, সো আমি কয়েকদিন ক্লাস নিতে পারবো না। আমি নেক্সট ক্লাস নিতে পারবো আগামী নেক্সট ক্লাস হবে আগামী সোমবার। ওকে, এটা হচ্ছে 4 তারিখ 11 মাস 24। এই তারিখটা মনে রাখো। আমাদের নেক্সট ক্লাস কবে? আগামী সোমবার। ঠিক আছে ভাইয়া? আপু, ভাইয়া এবং আপুরা শোনো, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে আগামী সোমবার, হ্যাঁ 4-11-22। আমি চেষ্টা করব তোমাদের এই অধ্যায়টা 4 থেকে 5টা ক্লাসের মধ্যে শেষ করতে। 4টার মধ্যেও শেষ হতে পারে, যদি দেখি শেষ না হয় তাহলে 5টার মধ্যে অবশ্যই শেষ হবে। আমাদের কবে নিয়ে যাবেন ঘুরতে? এই যে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, তোমরা যখন চান্স পাবা তোমাদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। কক্সবাজার ট্যুর দেওয়াবো বায়োলজি ভাইয়ের পক্ষ থেকে, সমস্যা নাই। আচ্ছা, আর আমাদের স্টুডেন্ট বাড়তেছে না বুঝছো। এই যে আমি এত গুছানো সুন্দর করে পড়াচ্ছি, তারপরও কেন জানি স্টুডেন্ট ভর্তি হয় না। তো শোনো, তানভীর খুলে দে তো। শোনো ভাইয়া, তোমাদের যাদের ভালো লাগে আমার ক্লাস, এই যে তোমরা তো দেখতেছো যে এরকমভাবে আর কেউ তোমাদের পড়াবে না ভাই, এত সুন্দর করে গুছায়। সো তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা আমাদের বায়োলজি ভাইয়ার কথা সাজেস্ট করতে পারো। হ্যাঁ ঠিক আছে। আমাদের কোর্সে যত বেশি স্টুডেন্ট হবে, আমি যত বেশি ইনকাম করতে পারবো তোমাদের জন্য, আমি তত বেশি কিছু করতে পারবো ইনশাল্লাহ। শোনো, আমি আয় করলে ব্যয় করা নিয়ে আমার কোনো টেনশন নাই। ইভেন এই যে তোমরা মাত্র কতজন ভর্তি হয়েছো, 17 জন না 19 জন, তারপরও দেখো আমি কিন্তু রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ। আর যদি একজনও ভর্তি না হয়, তারপরও আমি তোমাদের কোর্স কমপ্লিট করায় দিব ইনশাল্লাহ। আমি সবসময় আমার কথা রাখার ট্রাই করি। সো তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু আমাদের কোর্সের কথা বলো, তাহলে মনে হয় তোমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। ঠিক আছে, হ্যাঁ। পারস্পরিক সহযোগিতাই পারে পৃথিবীকে সুন্দর করতে। যাই হোক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ভালো থাকো, হ্যাঁ। নেক্সট ক্লাস আগামী সোমবার। তোমাদের সবার জন্য শুভকামনা। মাহফুজের কালকে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা, পড়ো হ্যাঁ, ভালো হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।